আসসালামু আলাইকুম। সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগ করেছেন এবং নতুন রাষ্ট্রপতি কে হবে তা নিয়ে এখন ব্যাপক আলোচনা গুঞ্জন আছে। অনেকগুলো নাম সামনে আসছে যে কে রাষ্ট্রপতি হতে পারেন। নাম এসছে বর্তমান যে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ সাহেব, তিনি স্পিকার। নাম এসছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি মহাসচিব। নাম এসছে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ডক্টর আব্দুল মঈন খান। এরপরে নাম আসছে মন্ত্রিপরিষদ সচিব। তারপরে নাম আসছে নজরুল ইসলাম খানের নাম এসছে। এরপরে এর বাইরেও ডক্টর ইউনূসের কথাও কেউ কেউ বলেছে। এর বাইরেও অজানা। তাহলে কে হচ্ছে রাষ্ট্রপতি? স্বাভাবিকভাবে এই প্রশ্ন থেকে যায়। আমি আরেকটু পিছনে যাই। বর্তমান প্রধানমন্ত্রী তিনি আমাদের জেনারেশনে, তার মানে তিনি সিনিয়রদের এবং জুনিয়র দুইটার মধ্যে তিনি তো ব্রিজিং করতে পারছেন। আমি যে কথাগুলো বলছি সবগুলো তার স্মরণে থাকবে এবং আপনারা যারা ওই বয়সের এবং যারা সিনিয়র আছেন, যারা জুনিয়রও, যারা একটু ইতিহাস সচেতন বা সময়গুলোকে তারা পাঠ করেন, তারা একটু মিলিয়ে নেবেন। 1991 সালে যখন স্বৈরবিরোধী আন্দোলনের ফলে সরকার গঠন হলো, তখন কিন্তু রাষ্ট্রপতি হয়েছিলেন বরিশালের সেই আব্দুর রহমান বিশ্বাস, তিনি রাষ্ট্রপতি হয়েছিলেন। 1996 সালে আওয়ামী লীগ সরকার একটা টার্ম থাকার পর 2001 সালে আবার 4 দলীয় জোট ক্ষমতায় আসে। তখন রাষ্ট্রপতি হয়েছিলেন আপনার বদ্যুজ্জোতি চৌধুরী এবং তিনি কিন্তু 2 বছরও থাকতে পারেননি। 1-1.5 বছরের মাথায় তার বিরুদ্ধে অনাস্থা আসে। আসার পরে তিনি পদত্যাগে বাধ্য হন। ওই সময়টা এসে এক ধরনের মানে ভাবনা ছিল কে হবেন, দলীয় থেকে হবেন, দল থেকে হবেন, বিভিন্ন ব্যক্তির নাম এরকম আসে। তো রাষ্ট্রপতি ওই সময় কিন্তু হলেন বদ্যুজ্জোতি চৌধুরী চলে যাওয়ার পরে ইয়াজউদ্দিন আহমেদ। কেউ ভাবেনি, যেমন হাসিনার সময় যেটা ভাবেনি যে শাহাবুদ্দিন চুপ্পু হবেন, ওই সময় কেউ ভাবেনি যে ডক্টর ইয়াজউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি হবেন। কিন্তু তিনি তো হয়ে গেলেন। এই লোক রাষ্ট্রপতি হওয়ার পরে কি হলো? তিনি দেশ শাসন করলেন, কিন্তু যখন 1/11 মানে 2007 সালে মঈন আহমেদ যখন আর্মি চিফ, তখন তাকে চাপ দিয়ে তাকে কিন্তু জরুরি অবস্থা ঘোষণা করালেন। খালেদা জিয়ার উপর টর্চার হলো। তারপর বর্তমান প্রধানমন্ত্রীকে যেভাবে তার উপর ঝুলে যেভাবে পিটানো হলো নির্মমভাবে, এটা তো ভাবাই যায় না। এবং এই ঘটনাগুলো বিএনপি কিন্তু সাক্ষী। এবং মঈন আহমেদের পরবর্তীতে সে আওয়ামী লীগের সাথে সমঝোতা এবং আওয়ামী লীগ আবার রাষ্ট্রীয় ক্ষমতায় আসা এবং দীর্ঘ 17 বছর এই সংগ্রামের মধ্যে বিএনপি জামাত কিন্তু গিয়েছে। এগুলো কিন্তু সবারই জানা কথা। ডক্টর ইয়াজউদ্দিন আহমেদ, বদ্যুজ্জোতি চৌধুরী, আমি যদি বলি আব্দুর রহমান বিশ্বাস, এতে কম্পেয়ার করলে আব্দুর রহমান বিশ্বাস তিনি যে একটা ঐতিহাসিক কাজ করেছিলেন এটা কিন্তু আলোচনা বেশি আসে না। মঈন আহমেদের মতোই একটি কু হতে যাচ্ছিল আব্দুর রহমান বিশ্বাসের সময়, যেটা করছিলেন জেনারেল নাসিম। তখন তিনি আর্মি চিফ এবং কিছু সিনিয়র জেনারেলদের প্রমোশন এবং বিভিন্ন ধরনের ইস্যুগুলো এবং বহির্বিশ্বে কিছু ষড়যন্ত্রের ফাঁদে তিনি পড়েছিলেন এবং সরাসরি বিএনপিকে চ্যালেঞ্জ করে তিনি আর্মি চিফ কিন্তু কু করেছিলেন। এবং তিনি তখন বিভিন্ন ব্যারাকে, বিভিন্ন জিওসিকে, বিভিন্ন মানে ব্রিগেডগুলোকে ঢাকায় মার্চ করার জন্য বলেছিলেন। ওই সময় কিন্তু মঈন আহমেদের মতো ঘটনা দেশে হতো, কিন্তু হয়নি কেন? আব্দুর রহমান বিশ্বাসের অকুতোভয় সাহসী পূর্ণ ভূমিকার জন্য। আমি তখন রেডিওতে নিউজ পড়ি, আমার এখনও মনে আছে যে নিউজ রুমে তখন আর্মিরা ঢুকে গেলেন এবং ঢুকে গিয়ে তখন বললেন যে দেশ চালাচ্ছে রাষ্ট্রপতি এবং সেভাবেই চলবে, আপনারা নিউজ পড়েন, দেশ ঠিকমতো এগিয়ে যাচ্ছে এবং কোনো ধরনের আপনারা বিভ্রান্ত হবেন না। কি হলো? তখন নবম ডিভিশন জিওসি ছিলেন মেজর জেনারেল ইমামুজ্জামান চৌধুরী, আর হচ্ছে ডিজিএফের জিওসি ছিলেন জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুল মতিন। তারা রাষ্ট্রপতিকে সাপোর্ট দিলেন, আর বাকি জিওসিরা কিন্তু আর্মি চিফের সাথে ছিলেন। আর্মি চিফ অর্ডার দিচ্ছে তাদেরকে মার্চ করার জন্য ঢাকায়। নবম ডিভিশন জিওসি একটা ব্যাটালিয়ন পাঠিয়ে দিলেন সাভারে, আরিচাতে একটা ব্যাটালিয়ন পাঠিয়ে দিলেন, রেডিও টিভিতে বিভিন্ন জায়গায়। ডিজিএফ এরা ফোন দিয়ে প্রত্যেকটা জিওসিকে বলছেন প্রেসিডেন্ট হচ্ছে 3 বাহিনী প্রধান, তার অর্ডার ক্যারি করতে হবে।
এবং জাতির সামনে ভাষণ দিয়েছেন। আমার এখনও মনে আছে আব্দুর রহমান বিশ্বাস, যে দেশকে গণতন্ত্রের পথে রাখতে হবে। দেখেন, তিনি কিন্তু ডান ঘরানা ছিলেন। এই ব্যক্তি যে বিএনপি পক্ষে যে বলিষ্ঠ ভূমিকা নিয়েছিল, গণতন্ত্রের পক্ষে যে ভূমিকা নিয়েছিল, সেটা কিন্তু অনেকে ভুলে গেছেন। আমি কেন বললাম, বিএনপি দুটো ধারা, ডান ঘরানার এবং বাম ঘরানার। যাদের নামগুলো এখন আসছে, আপনি তাদের মধ্যে স্টাডি করে দেখবেন যে এদের মধ্যে নামাজি লোক পাবেন, এদের মধ্যে ডান ঘরানার পাবেন, আবার দেখবেন যে বাম ঘরানা থেকে এসে বিএনপির পদ পদবি নিয়েছেন। অতীতে কিন্তু বাম ঘরানার উপরে সেকুলারদের উপর নির্ভর করার পরিণতি বিএনপি কিন্তু ভোগ করেছে। আমি আশাবাদী থাকতে চাই যে বর্তমান প্রধানমন্ত্রী তিনি কিন্তু পার্লামেন্টে অনেক গঠনমূলক কথা বলছেন, বিরোধী দলের নেতা পার্লামেন্টে গঠনমূলক কথা বলছেন, এবং লাস্ট অধিবেশনও আমি দেখলাম যে বিরোধী দলের নেতা যখন তার আসনের ব্যাপারে বলছেন যে আমার আসনে দায়িত্ব আমি প্রধানমন্ত্রীকে দিয়ে দিলাম, প্রধানমন্ত্রী সেটাকে ওয়েলকাম করে একদিন পর স্থানীয় সরকার মন্ত্রীকে সেখানে পাঠালেন, এবং দেখা গেল যে বিরোধী দল নেতার সাথে তারা মিটিং করলেন। এই যে কোঅর্ডিনেশন যে জায়গাটুকু, এটা কিন্তু আসলে মানে খুবই চোখে পড়ার মতো। এই জায়গাটা কিন্তু মানে আপনার তারেক জিয়া কিন্তু এটা করেছিলেন। এবার পার্লামেন্টের শেষ অধিবেশনও তিনি যে বক্তব্য দিয়েছেন, সেটা কিন্তু অতীতমুখী না হওয়ার জন্য বলেছেন। যদিও তার বয়ান এমপিরা ফলো করছে কিনা সে ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে। তিনি যাদেরকে সহকারী নিয়েছেন, একজন সহকারীকে আমি দেখলাম যে পাবনায় সাথিয়ায় তিনি সাথিয়ার এমপি মিস্টার নাজিব মোমেন, তিনি একজন আলেম, তিনি একজন ব্যারিস্টার। একটা মসজিদের তো জুমার নামাজ, সে তো আলেম, পড়াতে গেছে, সেখানে বিএনপি সব লোকদেরকে নিয়ে তার জুমার নামাজ পড়তে বাধা দিলেন। তো এটা তো বিএনপির বয়ানের সাথে যায় না। আরেকজন দেখলাম যে প্রধানমন্ত্রীর আরেকজন উপদেষ্টা, তিনি বলছেন যে বিএনপির মধ্যে গুপ্ত যারা, সেটাই বড় চ্যালেঞ্জ। আমাদের আরেকটু দেখতে হবে যে মাত্র তো অল্প কয়েকদিন হলো বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আছে, তারেক জিয়া পার্লামেন্টে যেটা বলছেন সেটা রিফ্লেকশন গ্রাসরুটে হয় কিনা। তারেক জিয়া কিন্তু আমাদের জেনারেশনের মানুষ, তিনি রাষ্ট্রপতি কাকে করবেন এটা আমি খুব গভীরভাবে খেয়াল করব। আমি কেন, অনেকে খেয়াল করবেন। তিনি কি বাম ঘরানার লোকদেরকে রাষ্ট্রপতি করবেন, না ডান ঘরানা থেকে যারা বিএনপিতে আসছে? যে নামগুলো বললাম তাদের মধ্যে কিন্তু দুই ঘরানার লোকই আছে, নাকি নতুন কাউকে করবেন চুপ্পুর মতো? তা আপনাদের মতো আমিও অপেক্ষায় থাকলাম যে এই নামগুলোর মধ্য থেকেই কে রাষ্ট্রপতি হচ্ছেন অথবা নতুন কে হচ্ছেন, সেটার উপর নির্ভর করবে যে বিএনপি আগামী দিনে তারা কিভাবে দেশটাকে চালিয়ে নেবেন। তবে আমি এখনও মনে করি যে সরকার এবং বিরোধী দল সংসদে যেভাবে তারা বিভিন্ন ইস্যুতে একমত হচ্ছেন, আবার দ্বিমত হচ্ছেন, কিন্তু প্রধানমন্ত্রী এবং বিরোধী দলের নেতা যেভাবে গঠনমূলক কথা বলছেন, সেটা রিফ্লেকশন আগামী রাজনীতিতে ইতিবাচকভাবে পড়বে। একদল ক্ষমতায় আসবে, আরেক দল ক্ষমতা থেকে চলে যাবে, আবার ঘুরে ঘুরে আসবে। আব্দুর রহমান বিশ্বাস দেখেন, আবার তার কথা বলছি কেন, তিনি যেমন সে কুকে স্ট্রিক্টলি প্রতিরোধ করেছিলেন, আবার যখন শেখ হাসিনা ক্ষমতা এসছেন, তিনি কিন্তু তাদের সেই সরকারকে শপথ দিয়ে কিন্তু সম্মানে বিদায় নিয়েছেন। কিন্তু আপনি দেখেন যে শেখ হাসিনার পরবর্তী শাসনে এরকম কি কোনো সম্ভাবনা ছিল যে তিনি নির্বাচনে আরেকটা দলকে বিজয় করে তার রাষ্ট্রপতি দিয়ে শপথ পাঠ করিয়ে তিনি সম্মানে বিদায় নেবেন? সেই পথটাকে তো তিনি রুদ্ধ করেছেন। সুতরাং আগামী বাংলাদেশ কিন্তু কে রাষ্ট্রপতি হচ্ছেন, যদিও তার ক্ষমতা কম, কিন্তু তার একটা চিত্রকল্প আমরা পাবো এই রাষ্ট্রপতি মনোনয়নের ক্ষেত্রে। সেই জন্য মনে মনে আমি ঠিক করেছি, বা আমার ভাবনা আছে এমুক অমুক হতে পারে, দেখি না কে হয়। আপনারাও আপনাদের মতামত রাখতে পারেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।